হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 10 শিশুর, নতুন ভর্তি 1250। ঢাকা সহ 4 সিটিতে টিকাদান শুরু। 20 এপ্রিল থেকে সারা দেশে ডেঙ্গু নিয়ে সচেতনতার আহ্বান মন্ত্রীর। পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ডের উদ্বোধন। প্রথম পর্যায়ে পাবেন 20,000-এর বেশি। ন্যায্য মূল্যে উপকরণ, সহজ শর্তে ঋণ দেয়া সহ থাকছে 10 সুবিধা। মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের বৈধ করতে ইতিবাচক সাড়া। শ্রমবাজারও খুলবে শিগগিরই, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সিন্ডিকেট ভেঙে অল্প খরচে কর্মী পাঠাবে সরকার। কুষ্টিয়ায় শামীম রেজাকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো হয়নি মামলা। আতঙ্কে অনুসারীরা, এলাকায় থমথমে অবস্থা। তদন্ত করে ব্যবস্থা জানালো পুলিশ। এবং উৎসবে রঙিন পাহাড়ি জনপদ। বর্ষবরণ ঘিরে পার্বত্য চট্টগ্রামে নানা আয়োজন। নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে বিজু, সাংরাই, বৈশাখীর শুরু। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 10 শিশুর। নতুন ভর্তি হয়েছে 1250 জন। ঢাকার বাইরে বরিশাল ও ময়মনসিংহে শুরু হয়েছে টিকাদান। 20 এপ্রিল থেকে শুরু হবে সারা দেশে। এতে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। সকাল হতেই টিকাদান কেন্দ্রগুলোতে সন্তানদের নিয়ে অভিভাবকদের ভিড়। হামের প্রকোপ মোকাবেলায় দ্বিতীয় ধাপে টিকাদান শুরু হয় অভিভাবকদের মাঝে স্বস্তির ছাপ। প্রাদুর্ভাব কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। নগর ভবন থেকে 33টি ওয়ার্ডে একযোগে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। 70 কেন্দ্রে প্রায় 60,000 শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যে শুরু হয়েছে কর্মসূচি। হাম যে মহামারী শুরু হয়েছে, এটা দেখে তো আমাদের আসলে ভয় লাগতেছে। আমার মনে হয় আগে আমার দেওয়া আছে, তারপরেও দিয়ে নিলাম। আগে তো অন্যগুলো টিকা দিছি, তারপরও টেনশন ছিল, নতুন হাম রোগ আসছে, এর জন্য টিকা দিতে আসছিলাম। এসে টিকাটা দিয়ে যাক, যেন আর হাম রুবেলা না হয়। আমরা আশা করি যে এ থেকে আমাদের শিশুরা নিরাপদ থাকবে। ভবিষ্যতে বাংলাদেশে হাম রুবেলার প্রাদুর্ভাব কম দেখা দিবে। বরিশালে 30টি ওয়ার্ডে 6 থেকে 59 মাস বয়সী 42,210 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সিটি কর্পোরেশনের। এদিকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন 44 রোগী। অভিভাবকদের বিশেষ করে তাদের সন্তানদেরকে এই টিকাদান কর্মসূচিতে সবসময় সচেতন থেকে তাদেরকে টিকা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। হবিগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। নতুন করে হাসপাতালে ভর্তি 11 শিশু। টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি আক্রান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ভর্তি হয়েছে পরে ডাক্তারে বলছে হাম হয়েছে। আইসোলেশন সময়টা, সংক্রামক ব্যাধি ছড়ানোর সময়টুকু আমরা কোয়ারেন্টাইন করছি। হবিগঞ্জের অবস্থা মোটামুটি ভালোই মনে হচ্ছে। সুনামগঞ্জে নতুন করে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 5 জন। 1 মাস থেকে 5 বছর বয়সের শিশুরা হামে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গেল 3 দিনে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 15 জন। তানজিল হাসনাত, সময় সংবাদ। গত 24 ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 10 শিশুকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ছাড়পত্র দেয়া হয়েছে 13 শিশুকে। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। দেখুন, বরিশাল বিভাগে সবথেকে হাম সংদিগ্ধ এবং হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনা জেলায়। বরগুনা এছাড়া কিন্তু বরগুনা সদর উপজেলাকে কিন্তু হামের হটস্পট হিসেবেও ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বরগুনা জেলায় এখন পর্যন্ত 221 জনের হাম সংদিগ্ধ রোগীর মধ্যে 58 জনের নমুনা পরীক্ষায় এখন পর্যন্ত 37 জনের হাম এবং 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় নতুন করে বরগুনা জেনারেল হাসপাতালে 10 জন রোগী ভর্তি হয়েছেন এবং এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন 26 জন। এছাড়া এখন পর্যন্ত এই হসপিটাল থেকে 179 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে বরগুনায় হাম আক্রান্ত এবং হাম সংদিগ্ধ রোগীর সংখ্যা কমতে শুরু করে। এ কারণে কিন্তু বরগুনা জেনারেল হাসপাতালেও এই মুহূর্তে রোগী কমে এসেছে বলে এখানকার যে কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে গত 8 দিন ধরে বরগুনা সদর উপজেলায় টিকাদান কার্যক্রম চলছে। এই 8 দিনে এখন পর্যন্ত 17,401 জন
জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে, যদিও এখানে লক্ষ্যমাত্রা ছিল 16,734 জন। স্বাস্থ্য বিভাগ বলছে যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল এর থেকেও বেশি শিশুকে তারা টিকা প্রদান করতে সক্ষম হয়েছেন। বরগুনা সদর উপজেলার 23,000 শিশুকে কিন্তু এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকার আওতায় আনা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে বরগুনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো শিশু মারা না গেলেও বরিশাল এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বরগুনার 5 শিশুর মৃত্যু হয়েছে। তো স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখন যেসব রোগীরা আছেন, এই রোগীদের সঙ্গে যে স্বজনরা আছেন, মূলত তাদের মাধ্যমে বরগুনায় হামের সংক্রমণটা ছড়িয়ে পড়ছে। কারণ হাম একটি সংক্রামক ব্যাধি এবং এখানে যেসব রোগীরা আছেন তাদের স্বজনরা স্বাস্থ্যবিধি মানছেন না এবং পরিবারের এক শিশু অসুস্থ হলে বা হাম আক্রান্ত হলে সেখানে অন্য শিশুদেরকে নিয়েও তারা হসপিটালে আসছেন। এর ফলে কিন্তু হামের এই যে প্রকোপটি সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। তবে স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু এই স্বজনদেরকে সতর্ক করা হচ্ছে, তারপরে তারা মানছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে যে এই টিকাদান কার্যক্রম কিন্তু আরও এখনও বেশ কিছুদিন চলবে এবং এই টিকাদান কার্যক্রম শেষ হলে বরগুনায় হামের প্রকোপটাও নিয়ন্ত্রণে চলে আসবে বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। পহেলা বৈশাখ 11টি উপজেলার 20,671 জন কৃষকের হাতে দেয়া হবে কৃষক কার্ড। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি সামনে রেখে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান, কার্ডের আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে ঋণ সহ 10 ধরনের সুবিধা দেওয়া হবে। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শতভাগ রাজনীতিমুক্ত রাখার প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা স্থিতিশীল রাখার পাশাপাশি কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এ খাতের দুর্নীতি দূর করতে বহুমুখী পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের নানা সুবিধা দিতে কৃষক কার্ড বিতরণ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসাবে আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি প্রণোদনা এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য ক্রয় সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। নতুন বছরের প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদেরকে এই কার্ডের মাধ্যমে সরাসরি বছরে 2500 টাকা হারে নগদ সুবিধা দেওয়া হবে। বাংলাদেশের যত পণ্য উৎপাদিত হচ্ছে কৃষকরা উৎপাদন করে শ্রেণীভেদে প্রত্যেকটা কৃষকই এই কৃষক কার্ডের আওতায় আসবে। প্রাক পাইলটিং কার্যক্রমে 8,34,00,000 টাকা খরচ হবে জানিয়ে এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, আগামী 4 বছরে সারা দেশেই কৃষক কার্ড বিতরণ করা হবে। বর্তমান পর্যায়ে 8,34,00,000 টাকা মতো খরচ হবে, এইটা দেওয়া হবে এবং আস্তে আস্তে এগুলো বাড়ানো হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। সিন্ডিকেট ভেঙে অল্প খরচে কর্মী পাঠাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, অবৈধ শ্রমিকদের বৈধ করার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। নানা অনিয়ম আর রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের কারণে 2018 সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। তবে দায়িত্ব নেওয়ার পর বন্ধ দুয়ার খোলার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। গেল সপ্তাহে মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এ নিয়ে রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে মাহাদি আমিন জানান, শীঘ্রই উন্মুক্ত হবে মালয়েশিয়ার শ্রমবাজার। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলাদেশের অবস্থান শুনেছেন এবং সেখানে ওনাদের আন্তঃমন্ত্রণালয়ের অনেক প্রতিনিধি ছিলেন। আমরা সেখানে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করবার জন্য ওনার সহযোগিতা চেয়েছি। তিনি নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে, বিশেষত মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। স্বল্প ব্যয়ে ও স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে দুই দেশ একমত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিভাবে আমরা বিদেশে যাওয়া প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি,
অবৈধ শ্রমিকদের বৈধ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মাহাদি আমিন। যারা এই মুহূর্তে মালয়েশিয়ায় রয়েছেন সে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, ওনাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, যাদের ডকুমেন্টেশন সমস্যা রয়েছে ওনাদেরকে কীভাবে লিগালাইজ করানো যায়, এবং এই বিষয়ে আমরা আমাদের দেশের অবস্থান তুলে ধরেছি। আরও জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে, কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওড়াঞ্চলে জলাবদ্ধতা, ক্ষতির মুখে বোরো ধান, অপরিকল্পিত হাওর ব্যবস্থাপনা দায়ী মহাপরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। কুষ্টিয়ার ফিলিপনগরে শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকা জুড়ে। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন এলাকাবাসী। আতঙ্কে আছেন শামীমের অনুসারীরাও। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। শনিবার দুপুরে কুষ্টিয়ার ফিলিপনগরে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর দরবার শরীফে হামলা ও অগ্নিসংযোগ করে স্থানীয় লোকজন। এ সময় পিটিয়ে হত্যা করা হয় শামীম রেজাকে। হামলায় আহত হন আরও 2 জন। সম্প্রতি দরবার অনুসারীদের উদ্দেশ্য দেয়া শামীম রেজার একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষুব্ধ হন এলাকার কিছু মানুষ। এর জেরেই ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনা। দরবার শরীফে হামলা ও শামীম রেজাকে পিটিয়ে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি পুরো এলাকায়। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন এলাকাবাসী। আতঙ্কে আছেন শামীম রেজার অনুসারীরা। তবে এখনো মামলা হয়নি। এদের লোভ নাই, এরা কথা বলে কম, চাওয়া পাওয়া কম। তা আমি টাকা দিয়ে আসতাম, দেখা গেল যে আমার সাক্ষাতে কেউ আসছে, তাকে টাকাটা দিয়ে দিল। মারতে মারতে তাকে এই যে দোতলার থেকে নিচে ফেলাই দিছে, মানে তখন সে অচেতন, ওই অবস্থা আমি দেখেছি। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ধর্মের বিরুদ্ধে অবমাননা, এটা ভালো না। তো এর শাস্তি আমাদের দেশে আছে, সেটা আমাদের প্রচলিত আইনেই হবে। আর যে হত্যাকাণ্ডটা হয়েছে এটাও শোভনীয় না। এটা আসলে প্রশাসনকেই দায়িত্ব দিলে প্রশাসন আইন হাতে নিয়ে ব্যবস্থা নিত। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। 14 বছরেও সন্ধান মেলেনি সিলেটের সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের। 2012 সালে ঢাকা থেকে নিখোঁজ হন তিনি। সময়ের সঙ্গে পাল্টেছে প্রেক্ষাপট, তবুও মেলেনি তার কোনো খোঁজ। এখনও তাকে ফিরে পাওয়ার আশায় স্বজনরা। দ্রুত দিনারকে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার দাবি পরিবারের। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটের রাজনীতিতে ইলিয়াস আলীর অনুসারী ছিলেন ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনার। 2012 সালের 3 এপ্রিল ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন তিনি। 14 বছর পেরিয়ে গেলেও জীবিত না মৃত সে হদিস মেলেনি এখনো। সম্প্রতি গঠিত গুম কমিশন এ নিয়ে অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য। তবে রাজপথের সহযোদ্ধারা সবার মাঝে এখনও তাকে খুঁজে বেড়ান। আমরা অবশ্যই আশায় বুক পেতে আছি 14টা বছর থেকে যে ওনারা আমাদের মধ্যে ফিরে আসবেন। প্রতিটি আন্দোলনে আমরা আমাদের প্রিয় দিনার ভাইকে মিস করি, আমাদের প্রিয় দিনার ভাইয়ের জন্য অপেক্ষা করি। জনাব ইলিয়াস আলী, আনসার আলী এবং জুনেদ আলীকে আমরা ফিরে পাবো, এই আশা এবং প্রত্যাশায় আমরা এখনো চেয়ে আছি। সময়ের সঙ্গে পাল্টেছে প্রেক্ষাপট, তবুও মেলেনি তার কোনো খোঁজ। এখনও তাকে ফিরে পাওয়ার আশায় স্বজনরা। ছেলের ফিরে আসার আশায় দিনারের বাবা জীবনের শেষ সময় পর্যন্ত প্রতীক্ষায় ছিলেন, কিন্তু কোনো খোঁজ না পেয়েই কয়েক মাস আগে তিনি মারা যান। প্রিয় সন্তানের অপেক্ষায় এখনও তার মা। বিভিন্ন কর্মসূচিতে তার ভাইয়ের খোঁজ চান তার ছোট ভাই। আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমরা ইফতেখার আহমদ দিনারকে ফেরত চাই এবং অক্ষত অবস্থায় ফেরত চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমার ভাইয়ের জন্য আমরা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বোন। এখনো অ্যালবামে থাকা ছবির মাঝে খুঁজে বেড়ায় ভাইকে। পরিবারের পক্ষ থেকে বরাবরই অভিযোগ এসেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকারের কাছে সঠিক তদন্ত ও বিচার চান স্বজনরা। একটা কবর থাকলে সেই কবরে মানুষ গিয়ে তার আত্মীয়র জন্য মাগফিরাত কামনা করে। আমরা কি দোয়া করব আমরা বুঝতে পারি না। আমরা তো চেষ্টা করেছি আমাদের তরফ থেকে, আমরা একটা সুষ্ঠু তদন্ত পাবো এবং যারা আছে তারা এই শাস্তির আওতায় অবশ্যই আসবে,
এইগুলার কনফার্মেশন আমরা চাই না। দিনারকে খোঁজের ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা দলীয় নেতাদের। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশের সেই বেছে বেছে মেধাবী নেতাদেরকেই খুন করেছে, গুম করেছে। আমরা আশা করছি যে ইফতেখার আহমদ দিনার আমাদের মধ্যে ফিরে আসবে। তবে মামলার অগ্রগতি নিয়ে কোনো তথ্য দিতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশ। 14 বছর আগের একটা জিডি আমাদের পেন্ডিং আছে এবং সেই জিডিটা ইফতেখার আহমেদ দিনারের গুম হওয়া সংক্রান্তে তার বোন অভিযোগ করেছিল। আমি তখন গুম কমিশন তদন্ত করছিলেন, তো যেহেতু গুম কমিশনের তদন্ত ছিল সেই জন্য আমরা আর এই বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করিনি। ইফতেখার আহমেদ দিনার সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। দেশের সব জুট মিল চালুর ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে জানালেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। সকালে সদর উপজেলার দারোয়ানি টেক্সটাইল মিল পরিদর্শন শেষে কথা জানান তিনি। জানান মিলগুলো বন্ধ হওয়া বিগত সরকারের একটি ব্যর্থতা। পাওয়া গেছে বিনিয়োগকারী। 3 মাসের মধ্যে চালু করা হবে দারোয়ানি টেক্সটাইল মিল। এছাড়া পলিথিন নির্মূলে পাটের পণ্য ব্যবহারের ওপর জনসচেতনতা তৈরি করা হবে। দেশীয় বিভিন্ন যে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করা যায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে, এটার প্রতি মানুষ উৎসাহ বাড়ে, এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বন্ধ মিলগুলো, বিশেষ করে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ টেক্সটাইল এবং জুট মিলগুলো আমরা পরিদর্শন করছি। পর্যায়ক্রমে দেশি বিদেশি বিনিয়োগকারী এনে আমরা এই ইন্ডাস্ট্রিগুলো চালু করার জন্য প্রক্রিয়া শুরু করেছি ইনশাআল্লাহ। চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ ও জনবান্ধব করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে 38টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। সকালে নগরীর 10 নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ডে নিউ মনসুরাবাদ এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এ তথ্য জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র আরও জানান এরই মধ্যে 4টি ফুট ওভারব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, আরও 15টির কাজ চলমান রয়েছে, আর 17টির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান। এসব ব্রিজ বাস্তবায়নের মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে ও সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এই ধরনের ফুট ওভার ব্রিজ আমরা প্রায় 38টা ফুট ওভার ব্রিজ আমরা করছি এবং অলরেডি আমরা প্রায় ফুট ওভার ব্রিজ সম্পন্ন করেছি। 22-23টার মতো ফুট ওভার ব্রিজ কাজ চলছে এবং আর বাকি কাজগুলো এইভাবে আমরা 38টি ফুট ওভার ব্রিজ পর্যায়ক্রমে আমরা সমাপ্ত করব। চলতি মাসের শুরুতে কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে হাওর অঞ্চলে বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অপরিকল্পিত হাওর ব্যবস্থাপনার কারণে পানিতে নষ্ট হয়েছে শত শত হেক্টর জমির ফসল। এমন পরিস্থিতিতে মহাপরিকল্পনার কথা শোনালেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর অঞ্চল ঘুরে এসে নৌশাদ আহমদ চৌধুরী তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বিস্তীর্ণ হাওরে তলিয়ে আছে হেক্টরের পর হেক্টর বোরো ধান। নিরুপায় হয়ে কৃষক কাঁচা ধান কেটে নিচ্ছেন গবাদি পশুর জন্য। বছরে কোটি কোটি টাকা ব্যয় করে হাওর ব্যবস্থাপনায় তেমন কোনো টেকসই সমাধান আসছে না। ফলে প্রতি বছরই হাওরবাসী এভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন। মহাদয়রে জানাইছি, এমপি সাহেবরে জানাইছি, জানানির পরও আমরা কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয়েছে না। আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতি তো পোষণ হবে না। সাম্প্রতিক বৃষ্টিতে দেখার হাওর, টাঙ্গুয়ার হাওর, ছায়ার হাওর, হাসির হাওর সহ সুনামগঞ্জের 12 উপজেলার অর্ধশতাধিক হাওরের 189 হেক্টর জমি ডুবে গেছে। ভৈরব পর্যন্ত যদি খনন না করা হয়, ক্যাপিটাল ড্রেজিং না হয়, তাহলে এটা কার্যকর হবে না। এদিকে নিজ খরচে পাম্প বসিয়ে জমি থেকে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন অনেকে, আর আবহাওয়া অফিস দিচ্ছে আরো দুঃসংবাদ। নিজ উদ্যোগে আমরা এই ফার্মগুলো লাগাইছি। এই সিজনে কিন্তু কালবৈশাখী, যেটা আমরা বলি বজ্রঝড়, তো এইটা এই সিজনের জন্য স্বাভাবিক। স্থানীয় কৃষকেরা দীর্ঘদিন ধরে হাওরের গুরুত্বপূর্ণ স্থানে স্লুইস গেট স্থাপন ও পানি নিষ্কাশনের জন্য খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছেন। নিষ্কাশন অবকাঠামো, তারপর আমাদের বিভিন্ন প্লেস প্ল্যাটফর্ম, এই ধরনের অবকাঠামোগুলো আমরা এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হবিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরে বাঁধ উপচে অন্তত 500 হেক্টর বোরো ধান তলিয়ে যায়।
2017 সালে বন্যায় সুনামগঞ্জের হাওরের ধান ঘরে তুলতে পারেননি হাওরবাসী। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে 2017 সালে সুনামগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ডের 15 কর্মকর্তা এবং 46 ঠিকাদার সহ 100টি জনকে অভিযুক্ত করে মামলা করে দুদক। ইকরামুল কবির, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে, মশার উৎপাতে অতিষ্ঠ জনজীবন। জামালপুরে খাল ড্রেন পরিষ্কার না করায় বাড়ছে উপদ্রব। দিনের বেলায়ও থাকতে হয় মশারি বা কয়েল জ্বালিয়ে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন যেন পরিণত হয়েছে প্রতিদিনের নিয়মে। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে গ্রাহকেরা। ফুয়েল কার্ডও পারেনি এই ভোগান্তি কমাতে। এদিকে পাম্পে তেল সরবরাহ কমার অজুহাত পাম্প মালিকদের। তবে অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। জ্বালানি তেলের সংকটে ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল প্রাইভেট কার চালকদের এই ভিড় এখন প্রতিদিনের চিত্র। রোববার সকাল থেকেই খুলনা নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে নির্ধারিত সময়ে সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন দেওয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। 4 পাম্প ঘুরে এসে এক জায়গায় দাঁড়াচ্ছি তো 2-3 ঘন্টার বেশি দাঁড়ায় থাকা লাগতেছে। তারপরে তো ঠিক মতন তেল পাচ্ছি না। যে একটা পাম্পে তেল আছে, একটা পাম্পে তেল নাই। যদি এটা সমভাবে বন্টন হইতো হয়তো বা এই ক্ষেত্রে জিনিসটা সহজ হইতো। সবাই 2-3 বার করে ভরতেছে, এই জন্য সংকট হয়েছে। এদিকে ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ না হওয়ায় পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে না বলে দাবি মালিকদের। এতে দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে পাম্পগুলো। আমাদেরকে ডিপো থেকে যে বরাদ্দটা আমাদেরকে দেয়, এই বরাদ্দটা থেকেও অনেক বেশি চাহিদা। সামান্য বরাদ্দ দিয়েই এত বড় পাম্প চালানো যায় না। রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে জ্বালানি তেল বিক্রির কার্যক্রম। জেলা প্রশাসনের উদ্যোগে নতুন এই পদ্ধতির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে নগরীতে। অ্যাপের মাধ্যমে এই রাজশাহীর মহানগর এবং প্রতিটি উপজেলা সমস্ত রাজশাহীকে যত যানবাহন রয়েছে রেজিস্ট্রেশন আমরা আওতায় নিয়ে আসবো। এদিকে ঠাকুরগাঁও এবং কিশোরগঞ্জের ভৈরবে ফুয়েল কার্ডে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ মানুষ। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। অফিস হয়ে আসছি, এখন পর্যন্ত আমি লাইনে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত আমি তেল পাচ্ছি না। ফুয়েল কার্ড পাওয়ার পরে আজকে তেল নিতে আসছি। কখন পাবো তেল তার কোনো সময়সীমা নাই। রোদে দাঁড়ায় আছি এই বয়সেও আমি। তবে জামালপুরে জেলা প্রশাসন জানিয়েছে জেলায় তেল সংকট নেই। ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ হচ্ছে তাই বিক্রি করা হচ্ছে, আর কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হচ্ছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই বলে বারবার জানানো হলেও সিলেট অঞ্চলের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে বা ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দিনের বেশিরভাগ অংশতেই আমরা দেখেছি যে যারা সংগ্রহ করতে এসেছেন তেল তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। এখন ঠিক সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনও বেশ কিছু পাম্পগুলোতে আমরা ঘুরে দেখেছি। এগুলোতে এখনো পর্যন্ত যারা আসছেন অনেকেই কিন্তু এই সংকটের কথা এখনো বলছেন। তারা বলছেন যে এই পেট্রোল পাওয়া যাচ্ছে কিন্তু অকটেন পাওয়া যাচ্ছে না ঠিকমতো। অনেক জায়গাতে বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ থাকাতে একটি পাম্পে ভিড় করতে হচ্ছে অনেককে। তবে ডিপো যেগুলো রয়েছে, আপনারা জানেন যে সিলেটে যে তেলের ডিপো রয়েছে সেই জ্বালানি তেলের ডিপো থেকে সরবরাহ কিন্তু প্রত্যেকটি ফিলিং স্টেশনেই সরবরাহ করা হচ্ছে তেল। কিন্তু এই তেলগুলো যারা আসলে এখনো আতঙ্কে রয়েছেন যে তেল যুদ্ধ পরিস্থিতিতে, আপনারা জানেন যে ইরানি যুদ্ধ পরিস্থিতির কারণে যে খবরগুলো আসলে ছড়িয়েছে সেই খবরগুলোর এই ছড়িয়ে থাকার কারণে আতঙ্কিত হয়ে অনেকে বেশি তেল সংগ্রহ করেছেন। অনেকে আবার আমরা দেখেছি বেশি দামে তেল বিক্রি করেছেন। যারা পেট্রোল পাম্পগুলো থেকে নিয়ে খুচরা বাইরে বিক্রি করার চেষ্টা করেছেন তারা আমরা দেখেছি 170 টাকা লিটার, কোথাও 200 টাকা পর্যন্ত লিটার তেল বিক্রি করেছেন। বিশেষ করে অকটেন পাওয়াটা খুবই দুষ্কর এই মুহূর্তে। তবে পেট্রোল কিন্তু আমরা দেখছি অনেকেই সংগ্রহ করছেন। তবে একটি পাম্পে নির্ধারিত সিল রয়েছে, বিশেষ করে অনেকেই আমরা দেখেছি যে 200 থেকে 300 টাকা, অনেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত বিক্রি করছেন, এর বাইরে কেউ বিক্রি করছেন না। তো এই যে একটি আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে যে কিছুদিন পর হয়তো তেল পাওয়া যাবে না, এই যে একটি আতঙ্ক, সেই আতঙ্কগ্রস্ত হয়েই কিন্তু অনেকে তেল বেশি পরিমাণে ক্রয় করার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তবে স্থানীয় প্রশাসন এবং পুলিশ সদস্যদেরকে আমরা দেখেছি যে এই ফিলিং স্টেশনগুলোতে তারা দায়িত্ব পালন করছেন যেন কোনোভাবেই এই তেল
বাইরে কোথাও নিয়ে না যাওয়া হয়। জেলায় যে তেলগুলো বরাদ্দ থাকে, যে জ্বালানি এসেছে এখানে, সেগুলো যেন এই জেলাতেই বিক্রি করা হয়, এই ধরনের আসলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং পাশাপাশি সীমান্তগুলোতে কিন্তু বেশ নজরদারি রেখেছে বিজিবি। তো এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। গাইবান্ধায় আলাদা অগ্নি দুর্ঘটনায় 2 পরিবারের বসতবাড়ি, গবাদি পশুসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানায় শনিবার রাতে পলাশবাড়ির মহদিপুর গ্রামে আরিফুর রহমানের বাড়িতে হঠাৎ আগুন লাগে। এতে বসতবাড়ি সহ 3টি গাভী, 2টি অটো ভ্যান ও নগদ 1 লাখ টাকা পুড়ে যায়। অন্যদিকে পূর্ব গোপীনাথপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় বাড়ির মালামাল পুড়ে যায়। মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসে আগুন ধরেছে। বাস থেকে দ্রুত বের হওয়ার সময় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে কালকিনির ভুরঘাটা ফিলিং স্টেশন থেকে তেল নেন সুপারভাইজার। অসাবধানবশত তেল নেয়ার জায়গার ক্লিপটি খোলা থাকে। ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় বাসটি। একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মুহূর্তেই আগুন ধরে যায়। আতঙ্কে বাস থেকে লাফিয়ে নামার সময় এক যুবকের মৃত্যু হয়। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জামালপুরে মশার অস্বাভাবিক বিস্তারে অতিষ্ঠ জনজীবন। শহরের খাল, ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় বাড়ছে উপদ্রব। মশক নিধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। সামনে পরীক্ষা, কিন্তু মনোযোগ দেয়া যাচ্ছে না পড়ায়। মশার কামড়ে অতিষ্ঠ জীবন, কয়েল জ্বালিয়েও রক্ষা নেই। জামালপুর পৌরবাসীর দিনের বেলার চিত্র এটি, রাতেও একই দশা। মশার উপদ্রবে নাজেহাল, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ঘর। অনেকের চোখ ও নাকেও শুরু হয়েছে জ্বালাপোড়া। মশার উপদ্রব থেকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার আকুতি পৌরসভার বাসিন্দাদের। অতিরিক্ত মশার কামড়ে পড়ালেখা করা যায় না। কয়েল জ্বালানোর পরেও প্রচন্ড পরিমাণ মশা, বসেই থাকা যায় না। সবসময় যদি এরকম মশার কামড়াই তাহলে আমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবো না। এটার একটা সমাধান চাই। শহরের খাল, ড্রেন ও রাস্তাঘাট যেন ময়লা আবর্জনার স্তূপ। বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানের ময়লায় জন্ম নেয় মশা। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা ভাইরাসজনিত রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। মশা অতিরিক্ত হয়ে গেছে, মানুষের ঘরে বাইরে থাকবার পাইতেছে না। রাত সন্ধ্যা নাগলে তো ঘরে বসাই যায় না। কোন সময় পরিষ্কার করে না, ডেঙ্গু হয়েছে। মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া এগুলো হতে পারে। আমাদের জামালপুরে ডেঙ্গুর ছড়ানোর একটা সম্ভাবনা বেশি। মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা প্রতিনিয়তই মশার ওষুধ ছিটিয়ে যাচ্ছি। জনগণকে যেন মশার উপদ্রবে কষ্ট না করতে হয় সেই ক্ষেত্রে পৌরসভা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মশা দ্বারা যেন জনগণ অতিষ্ঠ না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। 53 বর্গ কিলোমিটারের পৌরসভার 12টি ওয়ার্ডে জনসংখ্যা 1,68,559 জন। সময় সংবাদ, জামালপুর। বর্ষবরণ ঘিরে পার্বত্য চট্টগ্রামে নানা আয়োজন। নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে শুরু হয়েছে বিজু, সাংরাই, বৈশাখীর আনুষ্ঠানিকতা। হ্রদের জলে ভাসছে বিজুর ফুল। পাড়ে দাঁড়িয়ে গঙ্গাদেবীর আরাধনায় ব্রত রাঙ্গামাটির চাকমা সম্প্রদায়। রোববার সকালে কাপ্তাই হ্রদের ঘাটে দলে দলে ঐতিহ্যবাহী নতুন পোশাক পরে জড়ো হন চাকমারা। পুরানো বছরে গ্লানি, হিংসা, বিভেদ ভুলে নতুন শুরুতে রক্তজবা, রঙ্গন, গাঁদাসহ নাম না জানা বুনো ফুল কলাপাতায় সাজিয়ে ভাসিয়ে দেন তারা। বছরটাকে অনেক সুন্দরভাবে শুভকামনা করার জন্য এই রিচুয়ালটা, ফুল বাসানোর মাধ্যমে এই রিচুয়ালটা আমরা করি। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমরা এটা মা গঙ্গিমার কাছে আমরা প্রার্থনা করি। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পাড়ে ফুল দিয়ে পূজা ও স্নানের মধ্য দিয়ে বৈশাখীর আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব দেখতে ভিড় করেন পর্যটকরাও। প্রার্থনা করি যাতে আমরা সবাই পাহাড়ি বাঙালি, আমরা সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারি। আমরা চাই পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে থাকতে। এছাড়া সাঙ্গু নদীর ঘাটে ফুল বিসর্জন দেন বান্দরবানের তঞ্জঙ্গা সম্প্রদায়। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনাও করেন তারা। প্রথমবারের মতো নারায়ণগঞ্জেও বিজু উৎসবের আয়োজন করা হয়। কাঁচপুর ও আশপাশের এলাকায় বর্ণাঢ্য র্যালি বের করে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 10 শিশুর, নতুন ভর্তি 1250। ঢাকা সহ 4 সিটিতে টিকাদান শুরু। 20 এপ্রিল থেকে সারা দেশে ডেঙ্গু নিয়ে সচেতনতার আহ্বান মন্ত্রীর। পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ডের উদ্বোধন। প্রথম পর্যায়ে পাবেন 20,000-এর বেশি। ন্যায্য মূল্যে উপকরণ, সহজ শর্তে ঋণ দেয়া সহ থাকছে 10 সুবিধা। এবং মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের বৈধ করতে ইতিবাচক সাড়া। শ্রমবাজারও খুলবে শিগগিরই, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সিন্ডিকেট ভেঙে অল্প খরচে কর্মী পাঠাবে সরকার। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন ওমর ইনান। আলিফ, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।